হ্যালো স্টুডেন্ট, আমি জুলেখা পারভীন এডুসেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিনকে আমি ক্লাস 6 এর প্রথম অধ্যায়টা পড়িয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা পড়াবো। দেখো, দ্বিতীয় অধ্যায়ে কি বলছে যে আমাদের চারপাশের ঘটনা সমূহ, আমাদের যে পরিবেশ আছে পরিবেশের মধ্যে চারিদিকে কিন্তু আমাদের অনেক ঘটনা ঘটছে, সেটা প্রাকৃতিক ঘটনা হতে পারে বা মানুষ কোনো ঘটনা ঘটাতে পারে। এই যে ঝড় বৃষ্টি, ভূমিকম্প, সুনামি, এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু আমাদের প্রকৃতিতে ঘটছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ঘটনারই কিন্তু এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কোনো ঘটনায় কিন্তু সব ঘটনা কিন্তু একরকম হয় না, এক একটা ঘটনা হয়তো এক এক রকম হচ্ছে। যেমন তুমি যখন রান্না করছো, তখন তুমি কয়লা দিয়ে রান্না করছো, সে কয়লা যখন পুড়ছে তাহলে কি হচ্ছে, সেখান থেকে কয়লাটা পুড়ে যাচ্ছে। বা কাঠ যখন রান্না করছো, কাঠ পুড়ে কি উৎপন্ন হচ্ছে, ছাই উৎপন্ন হচ্ছে। তাহলে এটা একটা ঘটনা, তুমি কাঠকে সম্পূর্ণভাবে পুড়ে কি পেয়ে যাচ্ছ, ছাই পেয়ে যাচ্ছ, ঠিক। দেখো এইরকম বলছে দুটো ঘটনার কথা বলছে। দেখো, একটাকে বলছে একমুখী ঘটনা আর একটাকে বলছে উভমুখী ঘটনা। কেমন? ধরো তুমি একটা কাঠ জ্বালাচ্ছ, বা ধরো একটা কাগজের টুকরো নাও, নিলে এখানে আগুন জ্বালালে কাগজের টুকরোটাতে কি হবে বলতো, ছাই উৎপন্ন হবে। তুমি এই ছাই থেকে কিন্তু আর কাগজটাকে ফিরে পাবে না, এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি একটা মোম নাও, মোমটাকে একটা চামচের মধ্যে নাও, দিয়ে তাপ দাও, কি হবে বলতো, মোমটা গলে তরল হয়ে যাবে না? তরল হওয়ার পরে খানিকক্ষণ রেখে দাও এটাকে, কিছুক্ষণ পরে কি দেখবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোমটা তুমি আবার ফিরে পাবে। তাহলে তুমি এখানে প্রথমে মোম ছিল, আবার তুমি মোম ফিরে পেলে। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে, উভমুখী ঘটনা ঘটছে, যে বিক্রিয়াটা উভয় দিকে ঘটছে। একদিকে যেরকম মোমটা গলে তরল হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু সেই তরল থেকে কিন্তু আবার মোম ফিরে পাচ্ছ। তাহলে এই রকমের ঘটনা হচ্ছে উভয়মুখী ঘটনা, যে ঘটনাগুলো হচ্ছে একদিকে ঘটছে, তুমি সেই ঘটনাটা থেকে একটা বস্তু থেকে একটা নতুন বস্তু উৎপন্ন হচ্ছে, কিন্তু তুমি ঘুরে কিন্তু প্রথম বস্তুটাকে ফিরে পাচ্ছ না, সেটা হচ্ছে একমুখী ঘটনা। আর যে ঘটনাতে তুমি প্রাথমিকভাবে যে বস্তুটাকে নিয়েছিলে সেটাকে আবার ফিরে পেলে, সেটা হলো উভমুখী ঘটনা। এখানে দেখো স্টিলের চামচে একটা চিনি নেওয়ার কথা বলছে, আর একটাতে হচ্ছে মোম নেওয়ার কথা বলছে। তাহলে চিনি নিলে কি হবে, চিনি কিছুক্ষণ পরে দেখবে চিনির হয়তো বর্ণটা খানিকক্ষণ পরিবর্তন হবে। আর সেই যে চিনির বর্ণটার পরিবর্তন হবে, তুমি যদি কিছুক্ষণ রেখে দাও, তাহলে কিন্তু তুমি আর আগের চিনি কিন্তু ফিরে পাবে না। তাহলে এটা একমুখী বিক্রিয়া হলো। আর মোমের ক্ষেত্রে একই ঘটনা, তাহলে সেটা কি বিক্রিয়া হলো, সেটা উভমুখী বিক্রিয়া হলো। ধরো তুমি বরফে যদি দেখো যে একটা বরফ, তুমি জলকে ফ্রিজে রাখলে, ডিপ ফ্রিজে রাখলে কি হবে, বরফ হয়ে যাবে। তো বরফকে খানিকক্ষণ বাইরে বের করে আনো, একটা পাত্রে রাখো, জল হয়ে যাবে না? তাহলে এটা কি বিক্রিয়া, এটা কি হচ্ছে, এটা উভমুখী বিক্রিয়া হচ্ছে। প্রথমে বরফ থেকে জল হচ্ছে, সেই জলকে তুমি আবার ফ্রিজে রেখে দাও, বরফ হয়ে যাবে। দেখো এখানে কতগুলো ঘটনা বলছে, যে গরমকালে রোদে রাস্তার পিচ গলে যাচ্ছে, তাহলে এটা আগের অবস্থায় তুমি কি ফিরে পাবে? যদি তাপ যদি কমে যায়, তাহলে নিশ্চয়ই আগের অবস্থায় ফিরে পাবে। চাল ফুটিয়ে ভাত রান্না করছো, সেই ভাত থেকে তুমি কি চাল ফিরে পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে এটা কি হলো, এটা একমুখী বিক্রিয়া। খাবার খেয়ে হজম হয়ে যাচ্ছে, সেটা আমাদের কিন্তু একমুখী বিক্রিয়া। তাহলে দেখো এখানে একটা ছবি দিয়েছে, ছবির মধ্যে কি বলছে দেখো, যে এখানে কয়েকটা ঘটনা দিয়েছে। কি ঘটনা ঘটছে বলতো, এই যে দেখো মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সমুদ্রের বা নদীর জলে বৃষ্টির জলটা পড়লো। 2 নম্বরে বলছে যে সূর্যের তাপে এই যে জলটা বাষ্পীভূত হয়ে আবার কিন্তু আকাশে উঠে যাচ্ছে জলীয় বাষ্পের আকারে। তো সেই জলীয় বাষ্পগুলো আবার যখন জমবে, সেগুলো আবার মেঘ হবে, সেখান থেকে আবার বৃষ্টি হবে। তার মানে কি, আমার যেখান থেকে মেঘ থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল, আবার কিন্তু গিয়ে সেই জায়গায় ফিরে পেলাম। জিনিসটা দেখো ঘুরছে না, ঘুরছে। তার মানে এটা কি, চক্রের মতো ঘুরছে না, চাকার মতন ঘুরছে। তাহলে এটা হচ্ছে চক্রাকার একটা ঘটনা। আবার দেখো এখানে একটা বীজকে তুমি যখন মাটিতে রোপণ করো, সেই বীজ থেকে চারা গাছ উৎপন্ন হয়েছে। সেই চারা গাছ আস্তে 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 বড় হবে, তার ফুল হবে,
ফুল থেকে ফল হবে, ফল থেকে আবার বীজ হবে, সেই বীজকে তুমি যদি আবার মাটিতে রোপণ করো আবার কিন্তু নতুন একটা চারা গাছ হবে। তাহলে এই বিক্রিয়াটা কি হচ্ছে, চক্রাকারে কিন্তু ঘটছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি চক্রাকার ঘটনা। আবার অনেক ঘটনা কি চক্রাকার নাও হতে পারে, যে তুমি এইভাবে হয়তো চক্রের আকারে আবর্তন নাও হতে পারে, তো সেগুলো কি বিক্রিয়া, সেগুলো হচ্ছে অচক্রাকার বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলো কি হচ্ছে উভয়মুখী না, যে আমি কি হচ্ছে একটা জিনিস থেকে আবার সেই জিনিসটাকে আবার ফিরে পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এগুলো হচ্ছে আমাদের চক্রাকার ঘটনা। বৃত্ত এবং অপর্যাবৃত্ত ঘটনা। পর্যাবৃত্ত ঘটনা কোনগুলো হচ্ছে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ধরো এখানে একটা ঘটনা ঘটছে এবং হয়তো খানিকক্ষণ পরে আবার এই ঘটনাটা ঘটছে, আবার হয়তো খানিকক্ষণ পরে আবার এই ঘটনাটা ঘটছে, মানে একটা ধরো এটা 1 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি কোনো ঘটনা বারবার ঘটে চলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। যেমন ধরো ঘড়ির কাঁটাতে দেখছো, ধরো সকাল 11টা বাজছে, তো এই ঘড়ির কাঁটাটা যখন ঘুরে 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 আবার যখন 11টার কাছে আসবে তখন রাত 11টা বাজবে। তাহলে রাত 11টা এবং সকাল 11টা, এই যে ঘটনাটা ঘটছে 12 ঘন্টার গ্যাপে ঘটছে, মানে 12 ঘন্টা অন্তর অন্তর ঘটছে, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটনাটার পুনরাবৃত্তি হচ্ছে, পুনরায় ঘটছে, তাহলে সেটাকে আমরা বলছি পর্যাবৃত্ত ঘটনা। আর কিছু ঘটনা কি হতে পারে, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না, বা সেই ঘটনাটা কিন্তু আবার ঘটছে না, তো সেই ঘটনাগুলোকে আমরা বলবো অপর্যাবৃত্ত ঘটনা। ধরো আকাশে মেঘ করেছে, মেঘ থেকে হয়তো বৃষ্টি হলো, ঠিক আছে, ধরো আজকে বৃষ্টি হলো, আজ থেকে হয়তো 2 দিন পরে আবার বৃষ্টি হলো, তারপরে হয়তো 10 দিন পরে আবার বৃষ্টি হলো, তাহলে এটা কি হচ্ছে পর্যাবৃত্ত হচ্ছে না, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিশ্চয়ই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে সেটা কি ঘটনা হচ্ছে, সেটা অপর্যাবৃত্ত ঘটনা হচ্ছে। এখানে দেখো কি বলেছে, যে এই ঘড়িগুলোতে কটা কাঁটা থাকে, ঘড়ির কটা কাঁটা থাকে বলো, মিনিটের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা থাকে এবং ঘন্টার কাঁটা থাকে। কোন কাঁটাটা আমাদের কি দেখায়, কি দেখায় বলো, একটা ঘন্টা নির্দেশ করে, একটা মিনিটকে নির্দেশ করে আর একটা সেকেন্ডকে নির্দেশ করে। তারপরে কি বলছে দেখো, কটার সময় ঘড়ির কাঁটা দুটো একই সরলরেখায় আসে আর কটার সময় তারা একসঙ্গে মিশে যায়। ধরো এটা ঘড়ি, কটার সময় একই সরলরেখায় আসে, যখন ধরো 6টা বাজবে তখন ঘন্টার কাঁটাটা 6-এর ঘরে, মিনিটের কাঁটাটা 12-এর ঘরে, তাহলে তখন সেটা একই সরলরেখায় থাকছে। যখন 12টা বাজবে তখন কি হবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটোই কিন্তু 12-এর ঘরে থাকবে, তাহলে তখন সেটা কি হচ্ছে একসঙ্গে মিশে যাচ্ছে, তাহলে 6টার সময় সরলরেখায় থাকছে এবং 12টার সময় তারা একই সঙ্গে মিশে যাচ্ছে। কতক্ষণ পরে একই ঘটনা ঘটবে তাহলে বলো, এখন যদি সন্ধ্যে 6টা বাজে, আবার 6টা কখন বাজবে, ঠিক 12 ঘন্টা পরে, যখন সকাল 6টা বাজবে তখন, তাহলে 12 ঘন্টা পরে কিন্তু একই ঘটনা ঘটবে। নেক্সট দেখো এখানে কি বলছে, যে দেখো এই যে বললাম যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত, আর যে ঘটনাগুলো কোনো নির্দিষ্ট নিয়মে ঘটছে না সেটা অপর্যাবৃত্ত হলো। দেখো যখন সিলিং ফ্যান তোমরা যে দেখছো, সিলিং ফ্যান যে ঘুরছে অনবরত কি হচ্ছে, ঘুরে যাচ্ছে, তাহলে এটা কি পর্যাবৃত্ত ঘটনা। বা গাছের পাতা যে ঝরে যাচ্ছে, সেই গাছের পাতা যে ঝরে যাচ্ছে, সেই গাছের ঝরা পাতা থেকে কি আবার সেই পাতাটা হচ্ছে, নিশ্চয়ই নয়, কিন্তু সেই গাছের পাতা যে ঝরে যাচ্ছে আবার কিন্তু সেই গাছে কি হচ্ছে, পাতা হচ্ছে। আবার দেখো জোয়ার ভাটা, জোয়ার ভাটার ক্ষেত্রে কি হচ্ছে, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমুদ্রের জল যে ফুলে যাচ্ছে, পাড়ের দিকে চলে আসছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু ভাটা হচ্ছে, মানে জল নেমে যাচ্ছে। এটা কিন্তু বারংবার ঘটছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু জোয়ার আসছে, আবার নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ভাটা আসছে, তাহলে সেটা হলো জোয়ার ভাটা। পর্যাবৃত্ত ঘটনা। এইভাবে কি দেখো সুনামি, সুনামি কি নিশ্চয়ই এটা পর্যাবৃত্ত নয়, এটা অপর্যাবৃত্ত। লিপ ইয়ার কি হতে পারে, পর্যাবৃত্ত ঘটনা, 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা প্রত্যেকে কিন্তু এই ছকটাকে ফিল আপ করবে। নেক্সট দেখো এখানে দুটো ঘটনা বলেছে, একটা বলছে অভিপ্রেত আর একটা বলছে অনভিপ্রেত। অভিপ্রেত কোনগুলো, যে ঘটনাগুলো ঘটলে কোনো ক্ষতিকারক কিছু নয়, যেটা প্রকৃতির নিয়মে কিন্তু ঘটে চলেছে, স্বাভাবিকভাবে ঘটছে, সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। এমন কিছু ঘটনা যদি ঘটে সেটা কিন্তু মানুষের ক্ষতি করছে বা প্রাকৃতির ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনভিপ্রেত ঘটনা। দেখো ফুলের কুলি থেকে ফুল হচ্ছে, এটা নিশ্চয়ই প্রকৃতির নিয়মে ঘটছে, কোনো ক্ষতি করছে না কোনো কিছু, তাহলে এটা হলো আমাদের প্রাকৃতিক ঘটনা।
এটা অভিপ্রেত। দেখো বীজ থেকে ছোট চারা গাছ, সেখান থেকে গাছ জন্মাচ্ছে, এটা অভিপ্রেত। গাছ যে কেটে ফেলছে তার ফলে কি হচ্ছে, গাছ কেটে ফেলার ফলে গাছের সংখ্যা কমে যাবে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিং দেখা দেবে। তাহলে এটা আমাদের অনভিপ্রেত ঘটনা। দেখো এখানে এই যে নোংরা প্লাস্টিক বোতল বা প্লাস্টিক প্যাকেট, এগুলো কোনো জায়গায় যদি তুমি ফেলো, তো সেখানে আস্তে আস্তে ময়লাগুলো জমে সেই জায়গাটা দূষণ ঘটাবে, তাহলে নিশ্চয়ই এটা অভিপ্রেত নয়। গাড়ির ধোঁয়া যে বাতাসে মিশে বায়ু দূষণ করছে, সেটা অনভিপ্রেত। এই যে শব্দ দূষণ হচ্ছে, অতিরিক্ত শব্দে কানের পর্দা ফেটে যেতে পারে, তাহলে সেটা আমাদের অনভিপ্রেত। এখানে তোমরা প্রত্যেকে এই যে ছবিগুলো দেখছো, প্রত্যেকটা কি ঘটনা ঘটছে এই দিকে লিখবে, এবং সেটা অভিপ্রেত না অনভিপ্রেত সেটা কিন্তু এই সাইডে লিখবে। নেক্সট দেখো প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক ঘটনা কোনগুলো? এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, এগুলো কি প্রকৃতিতে নিজে থেকেই ঘটছে, প্রকৃতির নিয়মে ঘটছে। সেখানে মানুষ কিন্তু নিজে থেকে বৃষ্টি করতে পারে না, বা মানুষ কিন্তু নিজে থেকে ভূমিকম্প করতে পারে না, তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। এবার মানুষ কি করতে পারে? ধরো মানুষ গাছ কাটছে, তাই তো, মানুষ গাছ কাটছে, মানুষ ধরো বন্যা জল প্রতিরোধ করার জন্য বাঁধ দিচ্ছে, তাহলে সেই বাঁধ যখন খুলে যাচ্ছে, বা ধরো মানুষ এই জলের চাপটাকে যাতে ঠিকঠাক ভাবে বজায় রাখা যায়, সেই চাপটাকে বাঁধটাকে বাঁচানোর জন্য যখন বাঁধটাকে খুলে দিচ্ছে, তখন কিন্তু বন্যা হচ্ছে। তাহলে সেই সময় কিন্তু সেই ঘটনাটা মনুষ্য সৃষ্ট ঘটনা হবে। ঠিক, তাহলে এখানে কতগুলো ঘটনা দিয়েছে, এবং পাশে দেখো কি বলেছে, যে আগুন জ্বলা। তাহলে আগুন যখন জ্বলছে, কিভাবে আগুন জ্বলতে পারে? যে বনের মধ্যে ধরো অনেক যখন গাছপালা রয়েছে, তখন শুকনো ডালে যখন ঘষা লেগে যাবে, তখন কিন্তু আগুন জ্বলে যায়, সেই ঘটনাটাকে দাবানল বলা হয়। মানুষ কিভাবে আগুন জ্বালাতে পারে? যখন রান্না করার সময় আগুন জ্বালাচ্ছে, তখন মানুষের অসাবধানতার জন্য কিন্তু সেই আগুন থেকে কিন্তু মানুষের গায়ে আগুন ধরে যেতে পারে, বা কোনো কিছু পুড়ে যেতে পারে, সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। দেখো বন্যা যে বললাম, অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে, আবার যখন বাঁধের জল ছেড়ে দেবে সেখান থেকে কিন্তু বন্যা হতে পারে। বনের পশুর মৃত্যু, স্বাভাবিক মৃত্যু কিভাবে হবে বলো? তাদের যদি বয়স হয়ে যায় তাহলে তাদের মৃত্যু ঘটতে পারে। চোরা শিকারীদের হাতে কিভাবে মৃত্যু হতে পারে? যে তারা হয়তো বাঘের যে চামড়া সেটা নেওয়ার জন্য বাঘের হত্যা করছে, হাতির দাঁত, এগুলোকে নেওয়ার জন্য কিন্তু সে বনের পশুর কিন্তু মৃত্যু হচ্ছে। নেক্সট দেখো এখানে কোনটা প্রাকৃতিক ঘটনা, কোনটা অভিপ্রেত না অনভিপ্রেত, সেটা এখানে লিখতে বলেছে। মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, বলো এটা কি? নিশ্চয়ই অভিপ্রেত ঘটনা, এর মধ্যে কোনো অনভিপ্রেত নেই, এটা প্রাকৃতিক ঘটনা। দেখো ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পটা কি? এটা কিন্তু ক্ষতিকারক, ক্ষতি হচ্ছে, তাহলে এটা অনভিপ্রেত, এবং এটা নিশ্চয়ই মনুষ্য সৃষ্ট নয়, এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। তাহলে এখানে তোমরা আর কি কি লিখতে পারো? ঝড় লিখতে পারো, বৃষ্টি লিখতে পারো, বা ধরো গাছ কাটছে, মানুষ ধরো গাছ কেটে নিচ্ছে, সেটা লিখতে পারো তোমরা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। দেখো এখানে দুটো ছবি আছে, ছবিটাতে কি বলতে চাইছে দেখো। এখানে দেখো একটা গাছ হয়েছে, গাছে ফুল ফুটেছে, সেই ফুলে দেখো সুন্দর প্রজাপতি এসছে না? আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছিলাম, যে প্রজাপতি যখন এক ফুলে বসে, তখন সেই ফুলের পরাগ তার পায়ে লেগে যাচ্ছে, সে যখন অন্য একটা ফুলে গিয়ে বসছে, তাহলে সেই পরাগ বা রেণু কিন্তু এই ফুলে স্থানান্তরিত হচ্ছে, তার ফলে কি পরাগ মিলন ঘটছে, এবং পরাগ মিলনের ফলেই কিন্তু একটা নতুন উদ্ভিদ জন্ম নিতে পারছে। ঠিক, তাহলে এই গাছের মধ্যে যখন কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করছে, এবার প্রশ্ন করো যে কেন কীটনাশক সার আমরা দিচ্ছি। দেখো আমাদের আস্তে আস্তে কি হচ্ছে, জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, ধরো আগে ধরো এইটুকু একটা জায়গা, এখানে যে পরিমাণ ধান চাষ হতো তাতে হয়তো 100 জন লোক খেতে পারতো। এবার ধরো এখানে একই পরিমাণ ধান চাষ হচ্ছে, কিন্তু সেখানে 200 জন লোক আছে, তাহলে কি এখানে যে ধান চাষটা হতো সেই পরিমাণ ধানে কি 200 জনের চলবে? নিশ্চয়ই চলবে না, আরো বেশি পরিমাণে ধান চাষ করতে হবে। তখন কি করতে হবে? আমাকে হয় জায়গা বাড়াতে হবে, বা এইটুকু জায়গার মধ্যেই আমাকে ধানের ফলনটা বৃদ্ধি করতে হবে। আগে হয়তো এখান থেকে আমি 10 বস্তা ধান পেতাম, এখন আমাকে এইটুকু জায়গার মধ্যে এমন ভাবে ধান চাষ করতে হবে যাতে আমি 20 বস্তা ধান পাই। এটা নিশ্চয়ই ম্যাজিক করে হবে না, বাইরে থেকে নিশ্চয়ই কিছু প্রয়োগ করতে হবে,
কি প্রয়োগ করছি আমরা, তখনই কিন্তু আমরা কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করছি, যাতে গাছের অতিরিক্ত বৃদ্ধি হয় এবং কম জমি থেকেও কিন্তু আমরা অনেক বেশি উৎপাদন করতে পারি। কিন্তু উল্টে কি হচ্ছে বলতো, এই কীটনাশক বা রাসায়নিক সারের জন্যই কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। কিভাবে, এই যে দেখো এই ঘটনাটা দেখো, এই প্রজাপতি আগে ফুলের উপরে এসে বসেছিল, এখানে দেখো গাছের পাতায় একটা শুয়োপোকা হয়েছে, কিন্তু যখনই কীটনাশক সার প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে, প্রজাপতি দেখো মারা যাচ্ছে। এখানে দেখো শুয়োপোকাটাও কিন্তু মারা যাচ্ছে। তাহলে এই কীটনাশক সারের যে ক্ষতিকর প্রভাব সেটা কিন্তু প্রজাপতির শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, শুয়োপোকার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তাদের মৃত্যু ঘটছে। তাহলে দেখো আমরা আমাদের সুবিধার জন্য কিন্তু, বেশি খাদ্যের প্রয়োজনের জন্য কিন্তু আমরা কীটনাশক বা রাসায়নিক সার দিচ্ছি, কিন্তু অতিরিক্ত সারের প্রয়োগের জন্য কি উল্টে ক্ষতি হচ্ছে, প্রজাপতির মৃত্যু ঘটছে, দেখো এখানে শুয়োপোকার মৃত্যু ঘটছে। এইভাবে যে সমস্ত প্রাণীরাই এই গাছের উপর নির্ভর করে হয়তো বেঁচে থাকছে, সকলেরই ক্ষতি হচ্ছে। এই ধরো এখানে যদি একটা ধান গাছ, এই যে দেখো ধান গাছ, এই ধান গাছে যে দেখো কীটনাশক সারটা দিচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে বা ধরো জলটা বয়ে বয়ে গিয়ে পাশের এই যে পুকুর বা খাল এখানে গিয়ে যখন মিশছে, তাহলে এই জলের মধ্যে রাসায়নিক সারটা মিশে যাচ্ছে, এখানে যে মাছ আছে বা সামুদ্রিক অন্যান্য প্রাণী রয়েছে তাদের শরীরের মধ্যেও চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, পরবর্তী ছবিতে দেখো এখানে মাছ আগে 3টে ছিল, এখন কটা হয়ে গেছে, 1টা। তাহলে নিশ্চয়ই এদের মৃত্যু ঘটছে, এদের সংখ্যাটা কমে যাচ্ছে। বা এই ধান গাছ থেকে, এই ধান থেকে যখন আমরা চাল করি, সেটা যখন আমরা ভাত খাবো, সেই খাদ্যের মধ্যেও তো নিশ্চয়ই থাকবে কীটনাশকের প্রভাব বা রাসায়নিক সারের প্রভাব, সেটা আমাদের শরীরের মধ্যে চলে যাবে, তাহলে আমাদেরও কিন্তু শরীরের ক্ষতি হবে। বুঝতে পারলে তাহলে ঘটনাটা? দেখো এখানে কি বলছে, দেখো এই ঘটনাটাই এখানে তোমাদের বলছে লিখতে। তাহলে দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হতে পারে, যে তার প্রভাবটা এই খাদ্যের মধ্যে চলে যাচ্ছে এবং সেই খাদ্যটা যারা খাবার হিসেবে গ্রহণ করছে তাদের শরীরে তার ক্ষতিকর প্রভাবটা প্রবেশ করছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি বলছে, দেখো তার রাসায়নিক সারের ব্যাপারটা বুঝতে পারলে, যে কি বলছে, যে আগে হয়তো এই যে দেখো এখানে এই যে মাছ, তাহলে এখানে আগেকার দিনে কি হতো বলতো, এই যেখানে ধান চাষ করা হতো তার আশেপাশে যে পুকুর, সেখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যেত রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োগ করার ফলে কিন্তু সেই মাছগুলোর কি হচ্ছে, মৃত্যু ঘটছে, তাহলে তাদের সংখ্যাগুলো কমে যাচ্ছে। আমরা আগে যে মাছগুলো হয়তো দেখতে পেতাম, এখন কিন্তু সেই মাছ আমরা আর দেখতে পাবো না। এখানে দেখো সেটাই বলেছে, যে আগে আমরা কিছু মাছ পাওয়া যেত, সেখানে এদের সেই মাছগুলোর নাম লিখতে বলেছে এবং কোন কোন মাছ আর পাওয়া যায় না সেগুলোর নামও কিন্তু এখানে লিখতে বলেছে। নেক্সট দেখো কি আছে, দেখো এই যে বললাম যে তাহলে রাসায়নিক সারগুলো কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে খাদ্যের মাধ্যমে বা মাছের দেহে প্রবেশ করছে এবং সেখানে কিন্তু বিষক্রিয়া দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি বলছে, দেখো এই ধরনের কোনো বিষক্রিয়ার কথা তোমার বা স্থানীয় মানুষের জানা থাকলে লেখো। কি হতে পারে, ধরো এইগুলো যখন আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে, আমাদের শরীরের মধ্যে গিয়ে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি করছে। ঠিক আছে, আমাদের ব্রেনের ক্ষতি হতে পারে, বা ধরো আমাদের লিভার বা আমাদের হার্ট, লাংস, এগুলোর কিন্তু ক্ষতি হতে পারে। দেখো এখান থেকে দেখো কি বলছে, এখানে দেখো একটা জিনিস বলছে যে আরো দুটো উৎসের কথা লেখো যেখান থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ জলে মিশতে পারে। কি হতে পারে, কলকারখানাগুলো হতে পারে, বা মাঠে যে জমিতে চাষ করছে সেখান থেকে কি হচ্ছে, বৃষ্টির জলে চুইয়ে চুইয়ে কিন্তু, কলকারখানা থেকে কিভাবে হতে পারে, ধরো কলকারখানা থেকে যে উচ্ছিষ্ট জলটা যে বাইরে বেরোচ্ছে, সেই জলটা কোথায় পড়ছে, সমুদ্রের জলে বা পুকুরের জলে গিয়ে পড়ছে, সেখানে যে মাছগুলো থাকছে তাহলে সেখানে মাছেদের ক্ষতি হচ্ছে। হলো, দেখো এখানে যে ছবিটা দিয়েছে, এখানে কি বলছে, দেখো এটা কি আমাদের, এটা বলো, এটা মস্তিষ্ক, তাই তো, এখানে কি হচ্ছে, এটা হার্ট, এটা ফুসফুস, এটা লিভার, এটা হচ্ছে কিডনি। এখানে কি বলছে, যে দেখো এখানে এই সমস্ত রাসায়নিক সার যেগুলো আছে, দেখো ইউরিয়া আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, তাহলে এইগুলো হচ্ছে রাসায়নিক সার। তাহলে দুটো রাসায়নিক সার যদি বলা হয় তাহলে কি হতে পারে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট। রাসায়নিক কীটনাশক হিসেবে কি কি ব্যবহার করা হয়, কার্বারিল আর
ম্যালাথিয়ন। তাহলে এই নামগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। তাহলে দুটো রাসায়নিক কীটনাশকের নাম আর দুটো রাসায়নিক সারের নাম। তাহলে এগুলো যখন কোনো একটা গাছে প্রয়োগ করা হচ্ছে, ধরো ধান গাছে এটা প্রয়োগ করছে, তাহলে এগুলো যখন ধান গাছে প্রয়োগ করছে তখন এর ক্ষতিকর প্রভাবটা ধানের মধ্যে চলে যাচ্ছে। সেই ধান থেকে যখন চাল হচ্ছে, সেই চাল ফুটিয়ে যখন আমরা ভাত খাচ্ছি, তাহলে সেখান থেকে আমাদের শরীরের মধ্যে এটা প্রবেশ করছে এবং আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে ক্ষতি করছে, দেখো এই অঙ্গগুলো কিন্তু আমাদেরকে ক্ষতি করছে। বুঝেছো? তারপরে দেখো এখানে কয়েকটা ছবি দেওয়া আছে। এখানে কি বলছে যে দেখো এই যে ছবি দেওয়া আছে যেগুলো, যে এই যে রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করছে তার ফলে এগুলোর কি ক্ষতি হতে পারে। দেখো ধানের কি হচ্ছে, ফলন বাড়ছে, কিন্তু এই যে দেখো ঘাস ফড়িং, এরা কি হবে, এই যে ঘাসের মধ্যে যে প্রয়োগ করছে, তাহলে এখানে রাসায়নিক সার বা কীটনাশক আছে, এর ক্ষতিকর প্রভাবটা এই শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এখানে শুঁয়োপোকা একই রকম ভাবে দেখো, এই যে দেখো এই যে পুকুরের জলে যদি ওই রাসায়নিক বা কীটনাশক সার যদি পুকুরের জলে মিশে, এই যে পাখিটা যে এখানে জল খাচ্ছে, তাহলে এই শরীরের মধ্যে চলে যাবে। ঠিক, তাহলে প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তারপরে দেখো দুটো ঘটনার কথা বলছে, একটা বলছে মন্থর আর একটা বলছে দ্রুত ঘটনা। তাহলে মন্থর কি, যে ঘটনাগুলো ধীরে ধীরে ঘটছে সেটা হচ্ছে মন্থর, আর দ্রুত কি, যে ঘটনা খুব তাড়াতাড়ি ঘটছে সেগুলোকে বলা হয় দ্রুত ঘটনা। কিভাবে দেখো, বলছে যে তুমি চাল বাজার থেকে যে চাল কিনে আনছো, সেই চাল কোথা থেকে পাচ্ছ, ধান গাছ থেকে। সেই ধান গাছ কি এমনি মাটিতে হয়ে যাচ্ছে না, চারা গাছ তৈরি হচ্ছে, সেই চারা গাছ যখন রুইছে তখন সেখান থেকে ধান গাছ হচ্ছে, ধান থেকে চাল হচ্ছে, সেই চাল তুমি বাড়িতে নিয়ে আসছো, সেই চাল ফুটিয়ে যখন রান্না করছো তারপরে সেখান থেকে ভাত হচ্ছে। তাহলে কিন্তু ঘটনাটা কিন্তু একদিন বা দুদিনের ঘটনা নয়, ঘটনাটা কিন্তু অনেক মাস ধরে চলছে, তারপরে কিন্তু তুমি ভাত হিসাবে চালটাকে পাচ্ছ বা কিনতে পারছো। তাহলে এটা কি ঘটনা হচ্ছে, এটা নিশ্চয়ই মন্থর ঘটনা, এটা তাড়াতাড়ি ঘটছে না। নেক্সট দেখো কি বলছে, এই যে দেখো বলছে কি যে ধান হয় বছরে একবার বা দুবার ফলছে। তাহলে সে একবার বা দুবার যে ধানটা ফলছে, তাহলে কি হচ্ছে, সেই ধান অনেকদিন ধরে চাষ করার ফলে কিন্তু সেই ধান বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে ধান থেকে চাল হচ্ছে এবং সেই চাল বস্তাবন্দি করে বাজারে আসছে, বাজার থেকে আমরা গিয়ে কিনছি। এখানে কি বলছে দেখো, একটা আম গাছের চারা থেকে এত সহজে কি আম পাওয়া যায়, বলো তো পাওয়া যেতে পারে কি, নিশ্চয়ই নয়। সেই আম গাছ যদি তুমি একটা আম গাছের চারা এখানে লাগাও, তাহলে ছোট্ট চারা গাছ, সেই চারা গাছ থেকে আস্তে আস্তে গাছটা বড় হবে, তার পাতার সংখ্যা বাড়বে, তার ডালপালার সংখ্যা বাড়বে, তারপরে সেখানে ফল হবে। নিশ্চয়ই এক বছরে বা কয়েকদিনে গাছটা বড় হয়ে যাবে না, তাকে সময় দিতে হবে। তাহলে এটাও কি ঘটনা, বলো, এটাও কিন্তু মন্থর ঘটনা। বা তুমি যে এই যে ভাত খাচ্ছ, ভাত যখন খেলে ভাতটা তোমার শরীরের মধ্যে যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে, সেখানে গিয়ে হজম হচ্ছে, সেই হজম হওয়ার পরে কিন্তু কি হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে পেশিতে, সেটা কিন্তু অনেক সময় লাগছে। তাহলে এটাও কিন্তু আমাদের মন্থর ঘটনা, দ্রুত কিন্তু নয়। কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা এই যে জ্বালানি হিসেবে ব্যবহার করছি ধরো কয়লা, ঠিক আছে, কয়লা আমরা অতিরিক্ত যে ব্যবহার করছি তার ফলে কি হচ্ছে বলো, কয়লার ব্যবহার আস্তে আস্তে মানুষ বাড়াচ্ছে, তার ফলে কয়লার ভান্ডার কিন্তু আস্তে আস্তে শেষ হতে চলেছে। তাহলে সেই কয়লা যে ভান্ডার, ধরো এখানে একটা কয়লার ভান্ডার আছে, একটা দুটো করতে 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 ধরো এই ভান্ডারটাকে, এখানে প্রচুর কয়লার ভান্ডার তৈরি হচ্ছে, এটা নিশ্চয়ই একদিনে হয়নি, নিশ্চয়ই এটা মন্থর ঘটনা, তাই তো। বা ধরো একটা বাড়ি তৈরি করছো, ইট লাগছে, সিমেন্ট লাগছে, বালি লাগছে, আস্তে আস্তে ইট বালি সিমেন্ট সবকিছু দিয়ে কিন্তু বাড়িটা বা ইমারতটা তৈরি হচ্ছে, তাহলে সেটা অনেক সময় লাগছে, এগুলো কিন্তু সবই মন্থর ঘটনা। আবার দেখো দুটো ঘটনার মধ্যে তুলনা করে কিভাবে বোঝা যায়, যে তুমি যখন ভিজে জামা কাপড় যখন দড়িতে এইভাবে জড়ো করে রাখছো তখন কিন্তু শুকোবে না, কিন্তু তুমি যখন প্রত্যেকটা জামা কাপড় ছড়িয়ে শুকোতে দিলে তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তাহলে একটা ঘটনা হচ্ছে মন্থর ঘটনা, আর এই ঘটনাটা হচ্ছে দ্রুত ঘটনা। তাহলে যে ঘটনা দ্রুত ঘটছে সেটা হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত ঘটনা, আর যে ঘটনা ঘটতে অনেক বেশি সময় লাগে সেটা হচ্ছে মন্থর ঘটনা। ধরো এখানে বলছে একটা গ্লাসের মধ্যে তুমি খানিকটা চিনি নিয়েছো,
এটা 1 নম্বর। চিনি দিয়ে রেখে দিলে, আরেকটা গ্লাসের মধ্যে কি করলে, চিনি দিলে কিন্তু চামচ দিয়ে অনবরত নাড়ছো। কোনটা চিনিটা আগে গলে যাবে বলে তো, কোন গ্লাসে চিনিটা, নিশ্চয়ই এটা। তাহলে এটা তোমার দ্রুত ঘটনা হয়ে গেল, আর এটা মন্থর ঘটনা। এখানে দেখো কি বলছে, যে একটা পাত্রে কিছুটা পাথরের চুন রেখে তার মধ্যে সাবধানে কিছুটা জল ঢালো। পাথরের চুন দেখেছো তোমরা, বাজারে কিনতে পাওয়া যায়। সেই চুন যখন চুনের মধ্যে যখন জল ঢালবে কি হবে বলতো, বুদবুদ আকারে সেখান থেকে একটু বুদবুদ আকারে বেরোবে এবং সামান্য ধোঁয়া বেরোবে। কি হচ্ছে বলতো, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কি বলছে দেখো, থিতিয়ে পড়ার পরে কিছুটা পরিষ্কার চুন জল খোলা বাতাসে কয়েকদিন রেখে দিলে কি দেখতে পাবে। অন্য একটা পাত্রে কিছুটা পরিষ্কার চুন জল নিয়ে খড়ের টুকরো বা কোল্ড ড্রিঙ্কস খাবার স্ট্র দিয়ে জলের মধ্যে ফু দাও, কি দেখতে পাবে, সেখানে দেখো বুদবুদ আকারে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে বুদবুদটা, আমরা যে ফু দিচ্ছি আমাদের ফুয়ের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সাথে, তাহলে সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা চুন জলের সাথে কি করছে, তাড়াতাড়ি বিক্রিয়া করছে এবং খোলা হাওয়াতে যা ঘটতে দেরি হয় সেটা এই সঙ্গে সঙ্গে কিন্তু তুমি যখন তোমার মুখ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে সেটা যখন এখানে মিশছে সেখানে কিন্তু দ্রুত বুদবুদটা উঠছে। তাহলে এখানে যে বললাম যে এই যে এই ঘটনাটা কি হচ্ছে, অনেকদিন তুমি যদি বাতাসে রেখে দাও তাহলে যে ঘটনাটা ঘটবে, এটা তুমি যদি সঙ্গে সঙ্গে এই যে ফু দিচ্ছ এই ঘটনাটা কিন্তু তাড়াতাড়ি ঘটছে। তাহলে একই ঘটনা, একই জিনিস তুমি একরকম ভাবে ঘটছে সেটা হচ্ছে দ্রুত ঘটনা, আরেক রকম ভাবে যখন ঘটাচ্ছ সেটা হচ্ছে তোমার কি দেরি হচ্ছে, যেটা সেটা হচ্ছে তোমার মন্থর ঘটনা, আর যেটা দ্রুত ভাবে করছে সেটা হচ্ছে দ্রুত ঘটনা। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে এখানে কি বলছে, এই যে দেখো চক, এই যে চক, এই যে চক যখন ছিল এখানে এটা বড় ছিল, দেখো তারপরে দেখো চকটাকে দু টুকরো করেছে। এই যে ক্ষেত্রফলকে বলছে দেখো এইরকম পিঙ্ক কালার দিয়ে বোঝানো হয়েছে। তাহলে দেখো চকটাকে কি করলো, দু আধখানা করলো, দেখো ক্ষেত্রফলটা বেড়েছে, দু আধখানা হলো। আবার দেখো চকটাকে আরো খানিকটা টুকরো করেছে, তাহলে ক্ষেত্রফলগুলো কি হচ্ছে, আরো বাড়ছে। কেন ক্ষেত্রফলগুলো বাড়ছে, তুমি যত চকটাকে ভাঙছো তত কিন্তু ওর উপরিতলের ক্ষেত্রফল, আগে দেখো উপরিতলের ক্ষেত্রফল কিন্তু এইটুকু ছিল, তুমি যখনই দু আধখানা করছো তাহলে এইটার উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, এটার ক্ষেত্রেও হচ্ছে এটা, আবার যখন চার টুকরো করছো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে হচ্ছে। বুঝতে পেরেছো? ধরো যখন রান্না করার সময় তুমি যখন ধরো আলু রান্না করছো, তো আলু যখন তুমি রান্না করছো এই গোটা আলু কি তুমি দিয়ে দিচ্ছ কড়ার মধ্যে, নিশ্চয়ই নয়। তুমি আলুটাকে ছোট ছোট টুকরো করছো তারপরে সেটাকে দিচ্ছ। তাহলে ছোট ছোট যে টুকরো করছো সেটা তুমি যখন তরকারি বানাচ্ছ আর গোটা আলুকে যখন দিয়ে দিচ্ছ, তাহলে কোনটা বলো তো আগে সেদ্ধ হবে, নিশ্চয়ই এটা। কারণ কি, সেই আগের ঘটনা যে ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে তার ফলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবং আরেকটা জিনিস বলছি দেখো, যে তুমি যখন খাবার খাচ্ছ খাবারটা বলে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে, তাহলে তুমি যখন ভালো করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ তাহলে সেটা কি হচ্ছে, মুখের মধ্যে লালা রসের সাথে খাবারটা মিশ্রণ ঘটছে এবং সেটা আমাদের যখন পেটের মধ্যে যাচ্ছে সেটা হজম করতে কিন্তু অনেক বেশি কম সময় লাগছে। কিন্তু তুমি যখন খাবার ভালো করে যদি না চেবাও, সেটা তুমি যখন খাবার ভালো করে না চিবিয়ে তুমি খাবারটা খেয়ে নিলে, সেটা যদি তোমার পেটের মধ্যে যায় তাহলে কিন্তু সেটা হজম করতে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য বলে যে খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে। বুঝতে পারলে? এখানে কি বলছে দেখো, যে বিভিন্ন রাসায়নিক পদার্থকে গুঁড়ো করে নিলে কিংবা দ্রবণ তৈরি করে নিলে তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। একই জিনিস যে তুমি যখন এত বড় একটা জিনিস কোথাও দেবে সেটা যেভাবে কাজ করবে, জিনিসটাকে যদি ছোট ছোট গুঁড়ো করে নাও সেটা কিন্তু কার্যকারিতা অনেক বেশি হবে। দেখো এখানে কি বলছে দেখো, বলছে কি যে বাথরুম পরিষ্কার করার জন্য যে অ্যাসিড ব্যবহৃত হয় সেই অ্যাসিড একটা পাতলা জলীয় দ্রবণ তৈরি করো। সেই জলীয় দ্রবণটা দেখো কি বলছে, যে দ্রবণটাকে দুটো অংশে ভাগ করে দুটো ছোট কাঁচের গ্লাসে রাখো, একটা গ্লাসে মার্বেল পাথরের টুকরো দাও, অন্যটায় কিছু গুঁড়ো দাও। তাহলে বলো তো, এই যে দেখো বড় বড় মার্বেল পাথরের টুকরো যে দিচ্ছে, তাহলে এত বড় মার্বেল পাথরের টুকরোগুলোর কি হবে, আর এই যে ছোট ছোট মার্বেল পাথরের গুঁড়ো দিচ্ছে, তাহলে বলো আমরা আগেই পড়েছি যে যত ছোট হবে তার ক্ষেত্রফলটা তত বাড়বে, তার কার্যকারিতা অনেক দ্রুত সম্পন্ন হবে। এক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে।
দেখো শুঁয়োপোকা থেকে প্রজাপতি হলো, নিশ্চয়ই একদিনে হবে না, তাই তো? তাহলে একদিনে হবে না, এটা তাহলে কি হচ্ছে, এটা মন্থর। ব্যাঙাচি থেকে ব্যাঙ, এটাও মন্থর। আম গাছের মুকুল থেকে আম হচ্ছে, এটাও মন্থর। কিন্তু দেখো ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটালে, এটা কিন্তু দ্রুত ঘটনা। দেখো তাহলে আমাদের চারপাশে কিন্তু প্রত্যেকটা ঘটনায় কোনো কোনো ঘটনা দ্রুত ঘটছে, আবার কোনো কোনো ঘটনা মন্থর ভাবে কিন্তু ঘটছে। দেখো এখানে কি বলছে, দেখো যে একটা, ধরো এখানে বলছে যে তুমি একটা কাগজ নিলে, একটা বড় একটা কাগজ নিলে, সেটাকে ছোট ছোট টুকরো করলে, 4 ভাগে ভাগ করলে, ঠিক আছে? এবার বলছে যে একটা টুকরোতে তুমি আগুন জ্বালিয়ে দাও, কি হবে বলো? পুড়ে গিয়ে ছাই হবে। এইভাবে প্রত্যেকটাতে টুকরোতে তুমি আগুন জ্বালিয়ে, ধরো এখানে খানিকটা তুমি ছাই পেলে। আগে তোমার কি ছিল, একটা বড় কাগজ ছিল, সেটাকে আগুন যখন দিচ্ছ সেটা পুড়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, এই ছাই থেকে কি তুমি আবার কাগজটা ফিরে পাবে? নিশ্চয়ই পাবে না, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, কাগজটা সম্পূর্ণ পুড়ে নতুন বস্তু তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ছাই। সেই ছাই থেকে কিন্তু তুমি কখনোই কাগজটাকে ফিরে পাবে না। তাহলে কাগজটা কেমন দেখতে ছিল আর ছাইটা কেমন দেখতে হয়েছে বলো তো? দুটোর জিনিস নিশ্চয়ই একরকম নয়। তাহলে এই পদার্থটা যেরকম দেখতে, এই পদার্থটা নিশ্চয়ই নয়, আলাদা রকম দেখতে। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে, যে তুমি কিন্তু পদার্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কিন্তু তুমি মূল পদার্থকে আর ফিরে পাচ্ছ না। যে নতুন পদার্থটা পাচ্ছ তার সাথে কিন্তু আগের পদার্থটার ধর্ম বলো, গঠন বলো, সম্পূর্ণ কিন্তু আলাদা। তাহলে এই রকম ঘটনাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। যে যে ঘটনায় মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। এই যে দেখো একটা মোমবাতি আছে, মোমবাতিটা জ্বলছে, ঠিক আছে? ধরো মোমবাতিটা জ্বলতে জ্বলতে কি হবে, কিছুটা পুড়ে যাবে, খানিকটা হয়তো তুমি এতটুকু মোমবাতি বাকি থাকলো, সেই মোমটাকে তুমি নিলে, নিয়ে ধরো একটা চামচের মধ্যে নিলে, চামচের মধ্যে নিয়ে গরম করলে, খানিকক্ষণ পরে তাপ দিলে, খানিকক্ষণ পরে কি হবে, এটা তরল হয়ে যাবে, মোমটা গলে যাবে। কিছুক্ষণ রেখে দিলে, কিছুক্ষণ পরে কি হবে বলতো, আবার কিন্তু তুমি কঠিন মোম ফিরে পাবে। তাহলে তুমি এখানে কঠিন মোমটা নিয়েছিলে, সেটা যখন তাপ দিচ্ছ গলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু তরলটা থেকেও তো আবার তুমি মোমটা ফিরে পাচ্ছ। তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু আগের পদার্থটা ফিরে পাচ্ছ। দ্যাটস, এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। বাট যে ক্ষেত্রে তুমি পুরনো পদার্থটাকে ফিরে পাচ্ছ না, যার কিন্তু মূল গঠন, ধর্ম, বৈশিষ্ট্য সমস্ত কিছু বদলে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারলে? যখন তোমরা ভাত রান্না করো, এখন দেখবে মায়েরা যখন ভাত রান্না করে একটা জিনিস লক্ষ্য করবে, ভাতের হাঁড়ি, ঠিক আছে, একটা ঢাকনা দেওয়া থাকে, তাই তো? যখন তাপ দিচ্ছ, ফুটছে, দেখবে এই যে ঢাকনাটা দেওয়া আছে, খানিকক্ষণ হওয়ার পরে ঢাকনাটা যখন তুলবে, দেখবে এরকম ছোট 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 জলবিন্দু দেখতে পাবে। ছোট 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 জলবিন্দু। এই জলবিন্দুগুলো কিভাবে এলো বলো তো? এখানে তো জল ছিল, সেই জলটা জলবিন্দু কিভাবে হয়ে গেল? যখন তুমি জলটাকে গরম করছো, ধোঁয়া উঠছে, ধোঁয়াটা কি গ্যাসীয় পদার্থ, গ্যাস, সেটা এই যে দেখো, এই যে ঢাকনাটা এখানে ঘনীভূত হচ্ছে, এবং কি হচ্ছে, জলবিন্দুর আকারে জমা হচ্ছে। তাহলে এখান থেকে ধোঁয়াটা কিসে পরিণত হচ্ছে, জলবিন্দুতে পরিণত হচ্ছে। তাহলে এটা রাসায়নিক ধর্মের পরিবর্তন হচ্ছে। ধোঁয়া ছিল গ্যাস, যেটা তরল হয়ে যাচ্ছে জলবিন্দু, তাহলে এটা আমার কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে। নেক্সট দেখো এখানে কি বলছে, যে একটা লোহা, আমরা জানি চুম্বক লোহাকে আকর্ষণ করে। ধরো এখানে একটা চুম্বক আছে, এটা একটা লোহার টুকরো, তুমি যদি চুম্বকটাকে লোহার টুকরোর কাছে নিয়ে যাও, কি হবে, আকর্ষণ করবে। এটা 1 নম্বর ঘটনা হলো। এই লোহার টুকরোটাকে তুমি কয়েকদিন বাইরে রেখে দাও, ঠিক আছে? ধরো তুমি 10 দিন রেখে দিলে, 10 দিন পরে তুমি এই লোহার টুকরোটাকে আবার নিয়ে এসো চুম্বকের কাছে, তখন কিন্তু দেখবে আর আকর্ষণ করছে না। কেন? আগে তো করছিল, এখন কি হলো,
এই যে লোহার টুকরোটা দেখছো এর গায়ে কিন্তু একটা আস্তরণ পড়ে, যেটাকে আমরা কি বলি, মরিচা বলি। ঠিক আছে, এই মরিচাটার জন্য কিন্তু আর লোহার টুকরোটাকে কিন্তু চুম্বকটা আকর্ষণ করছে না। তাহলে এই যে মরিচা এই গায়ে যে লেগে গেছিল, এর কি হচ্ছে, তাহলে এর ধর্মটাকে বদলে দিল, লোহার ধর্মটাকে বদলে দিল, তাহলে রাসায়নিক পরিবর্তন হলো। ঠিক সেই জন্য কি হচ্ছে, চুম্বকে আর আকর্ষণ করছে না, হলো। তাহলে এই দুটো ঘটনা আমরা দেখলাম। তারপরে দেখো এখানে কি বলছে, এই যে দেখো জল ফুটে কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এটা একটা ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি বলছে, যে বাষ্পে পরিণত হচ্ছে, সেই বাষ্পটা কি হচ্ছে বলো, আবার যখন তুমি ঘনীভূত করছো সেটাকে আবার কি হচ্ছে, জলীয় বিন্দু বা জলীয় বাষ্পের আকারে জলবিন্দুর আকারে জমা হচ্ছে, তাহলে এটা ভৌত পরিবর্তন। আবার আগের জিনিসটাকে তুমি ফিরে পাচ্ছ, চাল জলে চাল ফুটিয়ে রান্না করা হলো, তাহলে সেটা কি হচ্ছে, এক ধরনের রাসায়নিক পরিবর্তন। ঠিক, তাহলে এখানে কি বলছে দেখো, জল থেকে বাষ্প হলে জল থেকে কি হচ্ছে, যে জল থেকে ফুটছে, তাহলে জল থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাহলে জলের কোনো পরিবর্তন হচ্ছে কি, ধোঁয়া হলো। সেই জলীয় বাষ্পকে তুমি যদি ঘনীভূত করো তাহলে সেটা কি হচ্ছে, আবার হলো জলে ফিরে পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের পরিমাণটা তুমি যদি কারণটাকে সরিয়ে দাও, কারণটা কি এখানে তাপ, তাহলে সেটাকে যদি সরিয়ে দাও তাহলে মূল পদার্থকে ফিরে পাবে, তাহলে এটা ভৌত পরিবর্তন, তাহলে উপমুখী ঘটনা। কিন্তু রাসায়নিক পরিবর্তন বলছে যে তুমি চাল ফুটিয়ে, জলে যখন চাল ফুটিয়ে ভাত রান্না করছো, সেই ভাত থেকে কি হচ্ছে, চাল থেকে ভাত হয়ে যাচ্ছে, কঠিন ছিল সেখান থেকে কি হচ্ছে, ভাত হয়ে যাচ্ছে। সেই ভাত থেকে কিন্তু তুমি আর চাল ফিরে পাবে না, তুমি যদি তাপটা সরিয়েও নাও তাও কিন্তু তুমি সেই চালটা কিন্তু আর ফিরে পাবে না। তাহলে এই ধরনের পরিবর্তন কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন। তাহলে এটা কি, একমুখী ঘটনা। তাহলে ভৌত পরিবর্তন গুলো কি হচ্ছে, আমরা যদি কারণটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু তার আগের বস্তুটা ফিরে আসছে, তাহলে সেটা কি উভমুখী। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, আমরা যদি কারণটাকে সরিয়েও দিই তাহলেও কিন্তু আমরা পাবো না। এখানে দেখো কি বলছে, এখানে ধরো এটাকে তুমি কি বলতে পারো, একটা টক বলতে পারো। সেটা কি হচ্ছে দেখো, এটাকে ভেঙে ছোট ছোট টুকরো করেছে, সেই টুকরোগুলোকে কি তুমি আবার এই টবে আর ফিরিয়ে আনতে পারবে, নিশ্চয়ই নয়। তাহলে এটা কি পরিবর্তন হলো, একমুখী পরিবর্তন হলো। দেখো এখানে বলছে, দেখো এখানে কয়েকটা ঘটনা দিয়েছে এবং ঘটনাগুলো বলছে দেখো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন সেটা লিখতে বলেছে। দেখো বরফ গলে জল হচ্ছে, জল হয়ে গেলে তুমি জলটাকে ফ্রিজের মধ্যে রেখে দাও, আবার বরফ হবে, হলো। তুমি কাঠ পুড়িয়ে আগুন জ্বালাচ্ছ, সে কাঠটা যদি ছাই হয়ে যায় সেটা থেকে কিন্তু তুমি আর কাঠে ফিরে পাবে না, তাহলে সেটা আমাদের রাসায়নিক পরিবর্তন হলো। বাল্বটা জ্বলছে, দুধ থেকে দই তৈরি হচ্ছে, তুমি দই থেকে কিন্তু আর দুধ পাবে না। তাহলে এই এই পরিবর্তনগুলো কি হলো, আমাদের রাসায়নিক পরিবর্তন। কালো চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, লোহায় মরচে পড়ছে, তাহলে প্রত্যেকটা ঘটনা, যে ঘটনাটা তুমি ধরো এটা আগের পদার্থ, এটা নতুন পদার্থ, তাহলে এই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে যদি রাসায়নিক পরিবর্তন ঘটে তাহলে এটা হচ্ছে রাসায়নিক, এর মূল গঠন ধর্ম যদি দুটোটি ডিফারেন্ট হয় তাহলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বা যেখানে কিন্তু তুমি কারণটাকে যদি সরিয়ে দাও 2 নম্বর থেকে আবার তুমি 1 নম্বর করতে পারছো, তাহলে সেটা হচ্ছে আমার ভৌত পরিবর্তন, বুঝলে। তারপরে দেখো কি বলেছে এখানে, যে কি বলছে, যে জল থেকে বাষ্প হয়ে যাচ্ছে, আবার কি বলছে, জলের মধ্যে চিনি বা নুন গলে যাচ্ছে, লোহা বা অন্য ধাতুকে গরম করছে, এগুলো সবই কি উভমুখী ভৌত পরিবর্তন। মানে তুমি যদি কারণটাকে সরিয়ে দাও সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে, কিন্তু কাঁচের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে গেলে সেটা কিন্তু আর তুমি আগের অবস্থাতে ফিরে আসতে পারবে না, তাহলে সেটা হচ্ছে একমুখী ভৌত পরিবর্তন। আর এটা কি উভমুখী, দুটোই কিন্তু ভৌত, কিন্তু এটা হচ্ছে উভমুখী আর এটা হচ্ছে কি একমুখী। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে যে তুমি একটা পাত্রে কিছুটা লেবুর রস নিলে আর একটা পাত্রে পরিষ্কার চুন জল নিলে রাখলে, এবার বলছে ছোট ছোট ফিল্টারে কাগজ নাও, হলো। একটা পাত্রে জলের মধ্যে হলুদ গুঁড়ো মেশাচ্ছে আর একটা পাত্রে জলের মধ্যে কি করছে, দেখো বিটের রস নিচ্ছে,
হলো। এর মধ্যে ফিল্টার কাগজটা এর মধ্যে দিচ্ছে বিটের রসের মধ্যে, কিছুটা ফিল্টার পেপার হলুদ গুঁড়োর মধ্যে দিচ্ছে। এবার বলছে ওই ফিল্টার পেপারের মধ্যে তুমি খানিকটা লেবুর রস যোগ করো এবং পরিষ্কার চুন জল যোগ করো, কি হবে? বর্ণের পরিবর্তন হবে, নিশ্চয়ই হবে। তাহলে এই যে বর্ণের যে পরিবর্তন হচ্ছে, তুমি যদি কারণটাকে সরিয়ে দাও তাহলে কি তুমি আবার আগের বর্ণে ফিরে পাবে? নিশ্চয়ই নয়। ধরো হলুদ লাগানো যে কাগজের রং ধরো এখানে চেঞ্জ হয়ে গেল, ধরো লাল হলো, তুমি কি সেই লাল থেকে আর হলুদ বর্ণে ফিরে পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তাহলে এই পরিবর্তনগুলো আমাদের কি হচ্ছে? রাসায়নিক পরিবর্তন, যার মূল গঠন বর্ণ সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে বলছে পরিবর্তন ও শক্তি। ঠিক আছে, এই যে আমরা বললাম চাল ফুটিয়ে ভাত রান্না করছে, তাহলে এটা হলো রাসায়নিক পরিবর্তন। কিন্তু জলে যদি তাপ না দেওয়া হয় তাহলে ভাত তৈরি হতো? নিশ্চয়ই ভাত তৈরি হতো না। তাহলে কি একটা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাইরে থেকে একটা উৎসের দরকার হয়, যেটা কিন্তু আমাদের পরিবর্তনটা ঘটাতে সাহায্য করে, সেটাই বলছে শক্তি। একটা শক্তির প্রয়োজন হয়। তাহলে এটা কি শক্তি? শক্তি ছাড়া কোনো ঘটনা ঘটবে না। তুমি যদি একটা চেয়ার তুমি যদি ঠেলো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। শক্তি প্রয়োগ করেই কিন্তু তুমি চেয়ারটাকে ঠেলতে পারছো। তাহলে যে কোনো কাজই হোক না কেন, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের একটা শক্তির দরকার হয়। তাহলে এখানে চাল থেকে যে ভাত হচ্ছে, নিশ্চয়ই এখানে একটা শক্তি আছে। কি শক্তি আছে এখানে? এখানে হচ্ছে তাপ শক্তি আছে। তুমি যে আগুন দিচ্ছ, তাপ দিচ্ছ, তার মধ্যে কিছুটা শক্তি আছে, তো সেটাই হচ্ছে আমাদের তাপ শক্তি। হলো, তাহলে তাপের দরকার পড়ছে। তাহলে তাপের ফলেই কিন্তু সেই চালটা আস্তে আস্তে ভাত হচ্ছে। বা এখানে বলছে দেখো ন্যাপথলিনের যে গুলি, সেগুলো তোমরা যখন জামা কাপড়ে দাও, ধরো আজকে দিলে, আজ থেকে ধরো 1 মাস পরে, তখন ন্যাপথলিন গুলো কি হবে? ছোট ছোট হয়ে যাবে না? বা আরো কিছুদিন পরে তুমি কিন্তু আর দেখতেই পাবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? ন্যাপথলিন গুলো কিন্তু বাতাসে উবে যাচ্ছে। এখানে বলছে দেখো যে তুমি যদি একটা ঢাকা পাত্রে ন্যাপথলিনকে দিয়ে তাপ দাও, তাহলে কি হতো? ন্যাপথলিন কিন্তু আরো তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যেত। তুমি যেটা 1 মাস সময় লাগছে, তুমি কিন্তু এখানে কয়েক মিনিটের মধ্যে কিন্তু দেখতে পেতে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো যে কিন্তু পাত্রের উপর দিকে ঠান্ডা অংশে আবার তা কঠিন অবস্থায় জমতে দেখা যেত। তাহলে ন্যাপথলিনের বাষ্প হওয়াটা কি পরিবর্তন? একটা ভৌত পরিবর্তন। তার মানে তুমি আবার আগের অবস্থায় ফিরে পাচ্ছ। দেখো তারপরে কি বলছে দেখো যে যে পুড়ে যাওয়া, এখানে কি বলছে দেখো যে খোলা হাওয়াতে একটা কাঠ পড়ে আছে, অক্সিজেন আছে, কিন্তু আগুন জ্বলবে। আগুন জ্বলবে কি? নিশ্চয়ই নয়। কি দিতে হবে? তাপ দিতে হবে। সেই তাপ দিয়ে কি হবে? ছাই হবে। তাহলে এটা কি পরিবর্তন বলো? এখানে রাসায়নিক পরিবর্তন, যেখানে কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কাঠ অক্সিজেনে পুড়ে তাপ উৎপন্ন করে। আবার দেখো খাবার হজম হয়ে গেলে সেটা কি হচ্ছে? যে সরল যৌগ তৈরি হয়, সেগুলো আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি তৈরি করে। তাহলে এক্ষেত্রে আমরা যে খাবার ধরো খাচ্ছি, সেটা আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, তার গঠন পরিবর্তন করছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। আবার কি বলছে দেখো 1 মগ জলে তুমি একটু গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশাও, জলে মেশাও, তাহলে কি হবে? অ্যাসিডের দ্রবণ তৈরি হবে। এটাকে তাপ দাও, সেক্ষেত্রে কি হবে? তাপ উৎপন্ন হবে, এবং এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে 1 নম্বর কি বললাম? যে কোনো পরিবর্তন হওয়ার জন্য আমাদের শক্তির দরকার হচ্ছে। 2 নম্বর কি বললাম? যে রাসায়নিক পরিবর্তনের ফলে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। বুঝতে পারলে? নেক্সট দেখো এখানে একই জিনিস বলছে যে তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করো কয়েকটা ঘটনা যেখানে শক্তি লাগে বা হয়তো শক্তি পাওয়া যাচ্ছে। তাহলে কোনো কোনো ঘটনাতে কি হচ্ছে? যে তোমাকে বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, সেটা শক্তির তাপ হিসাবে হতে পারে। বা কোনো কোনো ঘটনাতে কি দেখলে? তাপ উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে শক্তি। তাহলে কোনো কোনো বিক্রিয়াকে তোমাকে আগে থেকে শক্তি দিতে হচ্ছে, বা কোনো কোনো বিক্রিয়াতে তোমার শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক, তাহলে এই রকমই কয়েকটা ঘটনা তোমরা এখানে লিখবে। দেখো এখানে কি বলছে দেখো যে তাপ ছাড়া কি অন্য কোনো শক্তির পরিবর্তন ঘটে না? দেখো কি বলছে যে বাজ পড়তে দেখেছো, বাজের আওয়াজ দেখেছো? ঠিক আছে, তাহলে দেখো যে বাজটা কিভাবে উৎপন্ন হচ্ছে বলো তো? বাজ কি? যে মেঘে মেঘে যখন ঘর্ষণ লাগছে, ঠিক আছে, তাপ উৎপন্ন হচ্ছে ওখানে একটা, তো সেখান থেকে কি দেখতে পাচ্ছ? আওয়াজ শুনতে পাচ্ছ। তাহলে কি হচ্ছে? শক্তির একটা পরিবর্তন হচ্ছে না?
একরকম শক্তি থেকে তুমি শব্দ শক্তিতে পরিণত করতে পারছো। ঠিক। নেক্সট দেখো কি বলছে, যে বাজের প্রভাবে কি ঘটতে পারে, যে আগুনে যদি গাছের উপর যদি পারে, গাছ পুড়ে যেতে পারে, গাছে বাস করা পশু পাখি মরে যেতে পারে, তাহলে তার ফলে শব্দে কি হতে পারে বলো। তাহলে কি হচ্ছে, যে এগুলোর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যে তোমার একটা বাজ পড়ছে এবং তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের পাখা, টিভি, ফ্রিজ এগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাহলে এটা একটা শক্তির জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে যে গাছের সবুজ অংশে গাছ তার নিজের খাবার তৈরি করতে পারে। আমরা জানি যে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা আমরা কিন্তু নিজেরা খাদ্য তৈরি করতে পারি না, আমরা কিন্তু গাছের উপরে নির্ভর করি। তাহলে এই ঘটনার জন্য গাছের কোন শক্তি দরকার হয় বলো, তাপ শক্তি দরকার হয়। সেই তাপ কোথা থেকে পায়, সূর্য থেকে পায়। ঠিক আছে। আলোক শক্তি হিসেবে পায়। গাছের তৈরি খাবারে কি বলো, তাহলে রাসায়নিক শক্তি স্থিতিশক্তিতে পরিণত, রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে আবদ্ধ থাকে। ঠিক আছে। তাহলে গাছের এই খাবার তৈরি করাটা কি ধরনের পরিবর্তন বলো, রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে আলোক শক্তির দ্বারা কি দিচ্ছে, রাসায়নিক পরিবর্তন ঘটছে। এবার দেখো জল কি কি মৌল দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে জল তৈরি হয়। এই হাইড্রোজেন অক্সিজেন কি, এরা কিন্তু গ্যাসীয় পদার্থ। সেই দুটো গ্যাসীয় পদার্থ যখন মিলছে তরল পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুটো গ্যাস ছিল, সেই দুটো মিশে কি হচ্ছে, তরল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। দেখো তারপরে আর কি বলেছে, দেখো এখানে কি বলছে, দেখো পরিবর্তনের সাথে শক্তি জড়িয়ে আছে। এই যে বললাম যে শক্তি দিচ্ছ, তাপ শক্তি দিচ্ছ, জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। আবার ধরো কাঠ যখন আগুনে জ্বলছে তখন সেখান থেকে কি হচ্ছে, ছাই উৎপন্ন হচ্ছে, সেখান থেকে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে জল থেকে বাষ্প হতে গেলে কোন শক্তি লাগছে বলো, আমাদের তাপ শক্তি লাগছে। এখানে দেখো তোমাদের বাড়ির পাশের পুকুর বা নদী থেকে জলীয় বাষ্প হতে যে তাপ লাগে তার উৎস কি, সূর্যের আলো। সূর্যের আলোর প্রভাবেই তো তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপই তো আস্তে আস্তে পুকুর বা নদীর জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে বাতাসের উপাদান হিসেবে যে জলীয় বাষ্প থাকে তার প্রাকৃতিক উৎস কি হচ্ছে বলো, যে পুকুর বা নদীতে যে জলটা থাকছে সেটা সূর্যের আলোর প্রভাবে, তাপের প্রভাবে কিন্তু সেটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এবার বলছে দেখো শীতকালে কেন ঘাসের উপরে বা গাছের পাতার উপরে শিশির জমছে, কেন জমছে বলো। শীতকালে কি হচ্ছে, বাতাসটা ঠান্ডা থাকছে, সেই বাতাসে থাকা জলীয় বাষ্প কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এবং ঠান্ডা হলে কি হবে, ঘনীভূত হবে। ঘনীভূত হলে আমরা কি দেখেছিলাম, যে ধোঁয়া, যখন জল থেকে যখন ধোঁয়া উঠছে সেটা ঘনীভূত হয়ে কি হচ্ছে, বিন্দু বিন্দু আকারে জলকণা তৈরি হচ্ছে। ঠিক সেই রকম ভাবে জলের ফোঁটা সৃষ্টি হচ্ছে। সেই জলের ফোঁটা যখন গাছের পাতা, টিনের চাল এগুলোতে জমা হচ্ছে, সেগুলোকেই কিন্তু জলবিন্দুর আকারে পরিণত হচ্ছে, এবং সেগুলোকে আমরা কি বলি, শিশির বলি। শীতকালে জমছে, তাহলে গ্রীষ্মকালে কেন জমছে না বলো। তাহলে গ্রীষ্মকালে কিন্তু বাতাস কিন্তু ঠান্ডা থাকছে না, জলীয় বাষ্প কিন্তু ঠান্ডা হতে পারছে না। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, সেই জন্য কিন্তু আমরা গ্রীষ্মকালে শিশির জমতে দেখি না। তাহলে এখানে ভৌত আর রাসায়নিক অনেক পরিবর্তন দিয়েছে। এখানে অনেকগুলো ঘটনা বলছে। এখানে কি বলছে দেখো, যে একটা বোতলের মুখে তার ধাতুর তৈরি ঢাকনা এটা বসে গেছে, কি করবে, কি বলছে, তাহলে ঢাকনা সহ মুখটা একটু গরম করবে, তাহলে কিন্তু মুখটা বেড়ে গিয়ে ঢাকনাটা আলগা হয়ে যাবে। হলো। তাহলে তুমি যখন তাপ দিচ্ছ ধাতুটা কি হচ্ছে, তাপে প্রসারিত হচ্ছে বা তাপে ওটা আলগা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি খুলতে পারছো। এবার কি বলছে দেখো, গরুর গাড়ির চাকায় লোহার বের পরানোর সময় লোহার বেরটা গরম করে একটু বাড়িয়ে নেওয়া হয়। কেন, কারণ তুমি যখন গরম করছো তাহলে সেটা প্রসারিত হচ্ছে, প্রসারিত হওয়ার ফলে সেটা আয়তন একটু বেড়ে যাচ্ছে। সেই জন্য কি বলছে, যখন তুমি কাঁচের চাকায় ওই বের পরানোর পরে ঠান্ডা করতে, তা কিন্তু আবার চাকায় আঁট হয়ে বসে যায়। যখন ঠান্ডা করছো আবার কিন্তু সেটা আটকে যাচ্ছে, এঁটে যাচ্ছে। আবার দেখো রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয়, কি কারণে, একই কারণে, যাতে ওটা গ্রীষ্মকালে কি হচ্ছে বলো, তাপটা যখন বাড়বে, গ্রীষ্মের সূর্যের আলোতে কি হবে, লোহাটা প্রসারিত হতে পারে, সেই জন্য কিন্তু একটু ফাঁক রাখা হয়, যাতে প্রসারণটা যে হয় সেই জায়গাটা দেয়া হয়।
হলো। সেই যে বলছে দেখো, রোদের তাপে রেল লাইনে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে। তখন যদি রেল লাইনে যখন দৈর্ঘ্যটা বাড়ছে, তো লোহাটাকে বাড়াতো আমরা যদি জায়গা না দিই, তাহলে কি হবে? ভেঙে যেতে পারে। সেই জন্য কিন্তু খানিকটা জায়গা দেওয়া হয়। তাহলে এগুলো কি হচ্ছে? ভৌত পরিবর্তন। দেখো কি বলছে, শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে। কিসের গন্ধ বলো তো ওটা? জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য, ঠিক আছে? সেই জন্য কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তাহলে ক্লোরিন মেশানো হয়, তাহলে জীবাণু মারার জন্য কি মেশানো হয়? ক্লোরিন। আর একটা দেখো, হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয়। জীবাণু মরে যাওয়া হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। এটা তুমি বাইরে থেকে কোনো একটা অন্য কোনো একটা বস্তু দিচ্ছ বা জিনিস দিচ্ছ, তার ফলে কিন্তু জলের মধ্যে একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের জন্যই কিন্তু জীবাণুগুলো মারা যাচ্ছে। দেখো এখানে কি বলছে, দেখো যে তুমি এক কলা কাটছো, কলা কেটে রেখে দাও, কলার গায়ে কি হচ্ছে? ছোপ পড়বে। এটা কি পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কেন? দেখো এখানে, দেখো এখানে আলুর কথা বলেছে। আলু বা ধরো কোনো ফল তুমি যখন কেটে রাখবে, খানিকক্ষণ পরে কি হবে বলো তো? আলু কেটে রাখছো তো, এই যে কাটা অংশটায় এটা একটা বাদামি বর্ণের দেখবে একটা আস্তরণ দেখতে পাবে। বা আপেল বলো, বা তুমি যখন বা যে কোনো ফল যখন তুমি কেটে রাখবে, একটা বাদামি বা লালচে বর্ণের একটা আস্তরণ পড়বে। এটা কি পরিবর্তন? এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। কি করছে বলতো? এই যে দেখছো আলু বা আপেল বা ডাবের মুখ যখন কেটে রাখছো, সেখানে আমাদের না বিভিন্ন ধরনের যৌগ থাকছে। সেই ফলের মধ্যে বা আলুর মধ্যে একটা যৌগ থাকছে। সেই যৌগটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, সেটা ফেনোলিক যৌগ হতে পারে, যেটাকে ফেনোলিক যৌগগুলো যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, সেই বিক্রিয়ার ফলে কিন্তু সেটা লালচে বা বাদামি বর্ণের হয়ে যাচ্ছে। সেই জন্যই কিন্তু আমাদের বর্ণটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি হলো? এখানে যে এই যৌগগুলোর মধ্যে আলু বা আপেলের মধ্যে কি থাকছে? আমাদের একটা ফেনোলিক কম্পাউন্ড বা ফেনোলিক যৌগ থাকছে। সেই যৌগটার সাথে যখন বাতাসের অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, খোলা আকাশে অক্সিজেন আছে, এখানে একটা উৎসেচক থাকে। উৎসেচকটার নাম কি বলতো? টাইরোসিনেজ। তো তার ফলে কিন্তু এখানে কি হচ্ছে? বাদামি বা লালচে বর্ণের আস্তরণটা পড়ছে। আমরা এখানে মোমবাতির ঘটনা আগেই পড়েছি, যে মোমবাতি যখন তুমি জ্বালাচ্ছ, মোমটা যেরকম পুড়ে যাচ্ছে, মোমটা যে পুড়ে যাচ্ছে, দেখো একই ঘটনার মধ্যে দুটো জিনিস আমরা বুঝবো। মোমবাতি জ্বলছে, মোমটা যে পুড়ে যাচ্ছে, তাহলে এখানে কি ছিল বলো? তুমি তাপ দিচ্ছ, এটা কঠিন হচ্ছে, কঠিন জিনিসটা পুড়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এটা আমার রাসায়নিক পরিবর্তন। আবার খানিকটা মোম থেকে যাচ্ছে, সেটা গলে যাচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে? আবার আমি মোমে ফিরে আসতে পারছি, তাহলে সেটা আমার কি হলো? ভৌত পরিবর্তন হলো। ঠিক আছে? সেই কারণ কি ভৌত পরিবর্তন কেন হলো? মোমটা যখন গলে যাচ্ছে, সেই গলা মোমটাকে তুমি যদি আবার তাপ দেওয়া বন্ধ করে দাও, সেটা কঠিন হয়ে কিন্তু আবার তুমি মোমে ফিরে পাবে। তাহলে সেটা আমার ভৌত পরিবর্তন হলো। এর কিন্তু রাসায়নিক ধর্ম, গঠন এগুলো কিন্তু চেঞ্জ কিন্তু হলো না। ঠিক আছে? এখানে দেখো আবার কি বলছে, যে বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে। এই যে দেখো, কোনো গাছের আঠা জমে গদ, ধুনে ইত্যাদি তৈরি হয়। কি হচ্ছে? যে গাছের আঠা, সেটা যখন তুমি রাবার কাজ বলতে পারো, রাবার কাছে যখন পাতা বা কোনো ডাল যখন তুমি কাটছো, তখন কি হচ্ছে? একটা সাদা বর্ণের একটা দুধের মতন একটা বস্তু তৈরি হচ্ছে। সেটা যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসছে, সেটা কিন্তু আঠার আকারে তৈরি হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হয়ে, তার মানে কি হচ্ছে? তার রাসায়নিক পরিবর্তন ঘটছে। এই যে দেখো, পাইন, ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে, তার ভিতরে রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যাচ্ছে। এইসব পদার্থের জন্যই কিন্তু এইসব গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয়। হলো? তারপরে দেখো, সেই জন্য কি বলছে, যে কোনো খাবার খাবার যদি বেশিক্ষণ কিন্তু কেটে রেখে রাখতে মানা করছে, যে তুমি সঙ্গে সঙ্গে কাটলে সাথে সাথে খেয়ে নিলে। কিন্তু তুমি যদি অনেকক্ষণ যদি রেখে দাও, তাহলে কি হবে বলতো? তার মধ্যে ওই যে বললাম, যে ফেনোলিক যৌগগুলো তার সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে এবং একটা নতুন যৌগ উৎপন্ন হবে এবং তার বর্ণের কিন্তু পরিবর্তন হবে। আবার দেখো, এই যে জামা কাপড়ে দাগ লেগে যায়, কোনো জামা কাপড়ে যদি দাগ লেগে যায়, তুমি যদি লেবুর রস দাও, তাহলে কিন্তু দাগটা কিন্তু উঠে যাবে। কেন? লেবুর রসে অ্যাসিড থাকে। তার মানে এখানে কি হচ্ছে বলে? একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে।
ঠিক আছে। এবার একটা প্রাকৃতিক ঘটনা দেখো, এখানে বলছে যে শীতকালে বলছে আমাদের গা, হাত, পা, এগুলো ঠোঁট, এই চামড়াগুলো কেন ফেটে যায় বলতো? আমাদের কিন্তু অন্য কোনো সময় কিন্তু ফাটে না। শীতকালে কি হয় বলো? শীতকালে কি হয় বলো? বাতাসে তাপমাত্রা অনেক কম থাকে, তাপমাত্রা কম থাকছে, তাই তো। তার মানে বাতাসটা কি হচ্ছে? শুষ্ক থাকছে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকছে, যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ কিন্তু থাকছে না। সে তখন আমাদের যে শরীর, আমাদের শরীরে কি হচ্ছে বলতো? আমাদের শরীরের ভেতর থেকে জল বেরোচ্ছে, তো যেটা আমাদের ত্বকের বাইরে এসে কিন্তু জমা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে ভেতরে, শরীরের ভেতর থেকে যে জলবিন্দুটা যে ঘামের আকারে যে বেরোচ্ছে, সেটা কি হচ্ছে? এই সরাসরি কিন্তু বাতাসে চলে যাচ্ছে, বাতাস কিন্তু এটাকে টেনে নিচ্ছে, কারণ জলীয় বাষ্পের ভারসাম্যটা বজায় রাখতে হবে। বাতাসে যে জলীয় বাষ্পটা কম, ও কি চাইবে যে বাতাসে জলীয় বাষ্প আসুক, জলবিন্দু আসুক। সে কোথা থেকে নিচ্ছে? আমাদের দেহের বাইরে যে জলটা আসছে ঘামের আকারে, সেটাকেও নিয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে? যে জলটা যখন কোনো জায়গা থেকে নিয়ে নেবে, কি হবে? জিনিসটা শুকিয়ে যাবে, তো আমাদের ত্বক কি হচ্ছে? শুষ্ক হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য কিন্তু আমাদের ত্বক ফেটে যাচ্ছে। গ্রীষ্মকালের ক্ষেত্রে বা বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে না, কারণ তখন বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং আমাদের শরীরের মধ্যে থেকে যে ঘাম বলো বা যেগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু কি হচ্ছে না? বাতাস কিন্তু সেটাকে টেনে নিচ্ছে না। বুঝতে পারলে তাহলে যে কেন আমাদের শীতকালে শরীর ফাটে? তারপরে দেখো এখানে কয়েকটা ঋতু বলেছে এবং কি বলছে যে এই ঋতুগুলোতে আমাদের কি কি রোগ হয়, সেই রোগগুলোর কিন্তু আমাদের নাম লিখতে বলেছে। কি রোগ হয় বলো? গ্রীষ্মকালে কি রোগ হয় বলো? গ্রীষ্মকালে বলো পেট খারাপ হতে পারে গরমের জন্য, ঠিক আছে। বর্ষাকালে কি হতে পারে? বর্ষাকালে ঠান্ডা লেগে গেলে সর্দি, কাশি, এই রোগগুলো হতে পারে। শীতকালে বলো কি হবে? শীতকালে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ধরো বসন্তকালে এই যে দেখো জল বসন্ত, হাম, এই যে রোগগুলো, এগুলো কিন্তু বসন্তকালে হতে পারে। তারপর বলছে যে কেন বলতো এইগুলো? দেখো এক একটা জীবাণু কি হচ্ছে বলতো? এক একটা জীবাণু কিন্তু আবহাওয়াতে কিন্তু তারা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত বেশি হচ্ছে। তাহলে কোন রোগের জীবাণু হয়তো গ্রীষ্মকালের গরমে বেঁচে থাকতে পারে, তো যখন অতিরিক্ত গরম পড়ছে, সেই জীবাণুগুলো কি হচ্ছে? সক্রিয় হয়ে যাচ্ছে, এবং তখনই কিন্তু সেই জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে এবং কিন্তু রোগ লক্ষণটা প্রকাশ পাচ্ছে। ঠিক একই রকম ভাবে যে হয়তো বর্ষাকালে যেখানে তাপমাত্রা মোটামুটি থাকে, তো সেখানে যে জীবাণুগুলো বেঁচে থাকতে পারে, তারা সেই সময় কি হচ্ছে? তাদের বাড়বাড়ন্ত বেশি হচ্ছে। ঠিক একই রকম ভাবেই কিন্তু প্রত্যেকটা ঋতুতে কিন্তু এই যে রোগ জীবাণুগুলো বাড়ছে, তাদের কারণ কিন্তু একই রকম। তাহলে এর ফলে কি হচ্ছে? যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে। আমাদের শরীরে তখন জ্বর হয়, জ্বর হলে কি হয়? আমাদের শরীরের তাপমাত্রা বাড়ছে, ঠিক আছে। অতিরিক্ত যখন হাইপার টেনশন হয়, তখন কি হয়? হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পাচ্ছে, জোরে হার্টবিট হচ্ছে, তাহলে কি শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে? আমাদের শরীরে কিন্তু ভৌত রাসায়নিক পরিবর্তন কিন্তু আমাদের শরীরের মধ্যেও কিন্তু ঘটেছে। তাহলে শুধুমাত্র প্রকৃতিতে নয়, এই ভৌত বা রাসায়নিক পরিবর্তন আমাদের শরীরের মধ্যেও ঘটছে। দেখো এখানে কি বলছে যে তুমি তোমার নাকের কাছে একটা আঙুল এনে জোরে জোরে শ্বাস ছাড়ো, তাহলে কি বলতো কি হবে? তোমার হাতের মধ্যে একটা গরম ভাব অনুভব হবে। তাহলে কেন বলতো কি হচ্ছে? আমাদের শরীরের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড। সেটা যখন তুমি যখন ফু দিচ্ছ, তাহলে বা জোরে জোরে যে শ্বাস ছাড়ছো, সেই শ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আমাদের হাতে চলে আসে, সেই জন্য কিন্তু একটা গরম ভাব তুমি অনুভব করছো, ঠিক আছে। দেখো এখানে আরেকটা কি বলছে? একটা খালি কাঁচের গ্লাস এক হাতে নিয়ে মুখ হাঁ করে তার গায়ে জোরে জোরে শ্বাস ছাড়ো, কি হবে বলতো? গ্লাসের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট ছোট ছোট কিন্তু জলবিন্দু জমা হবে। কেন বলতো? এই যে তুমি শ্বাসটা ছাড়ছো বা ফু দিচ্ছ, তোমার মুখের মাধ্যমে কি কার্বন ডাই অক্সাইড, যেটা কি হচ্ছে? গ্যাসীয় পদার্থ, সেটা ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে কিন্তু এখানে বিন্দু বিন্দু জলকণার আকারে জমা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে কি বলছে যে তুমি একটা কাঁচের গ্লাসে বরফ নিয়ে খোলা বাতাসে রাখো, নিশ্চয়ই জানো কি ঘটবে বলো? বরফটা গলে জল হয়ে যাবে, ঠিক আছে।
তারপরে দেখো কি বলছে যে আমাদের শরীরের হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, মলমূত্রের স্বাভাবিক রং পরিবর্তন, খাদ্য হজম করা, দাঁতের চোখ পড়া সমস্তই কিন্তু রাসায়নিক পরিবর্তনের প্রভাবে ঘটে, যেগুলো আমাদের শরীরের মধ্যে হয়ে চলে। এখানে কতকগুলো ঘটনা বলেছে এবং তোমাদেরকে বলেছে যে সেই ঘটনাগুলো একমুখী না উভমুখী, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট, ভৌত না রাসায়নিক, সেইটা এখানে কিন্তু লিখতে বলেছে। যেমন ধরো এখানে বলছে যে গাছে কাঁচা ফল পেকে গেল, এটা কি বিক্রিয়া বলো? এটা একমুখী বিক্রিয়া। সেই পাকা ফল থেকে কি তুমি আবার কাঁচা ফল ফিরে পাবে? নিশ্চয়ই নয়। তাহলে এটা একমুখী বিক্রিয়া। এটা কি ঘটনা? এটা নিশ্চয়ই প্রাকৃতিক ঘটনা, ঠিক? এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এখানে লিখবে, প্রত্যেকটা ঘটনা ভালো করে পড়বে এবং সেটা এখানে একমুখী না উভমুখী, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট, ভৌত না রাসায়নিক, সেটা কিন্তু উল্লেখ এখানে করবে। যেমন ধরো এখানে কি বলছে, উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি হলো, সেটা কি পরিবর্তন? সেটা ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হলো। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা আমি পড়িয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোথাও যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের সমস্ত কোয়ারিজগুলোকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।